স্নিগ্ধ বিষ লিখেছেন সানজিদা আক্তার মুন্নি। পর্ব ৬০ থেকে ৬১। কণ্ঠে আমি তাসনুভা। আচ্ছা, এই যে একটা রানিং গল্প আসতেছে, আমি না হয় ভুলে গিয়েছি এটা ১৮ তারিখে ছিল ৬০ নাম্বার পর্ব। সো আজকে ২০ তারিখ, আজকে ৬১ নাম্বার পর্ব এসেছে। আমি না খেয়াল করি নাই সব কিছুর মধ্যে। তো আপনারা তো আমাকে একটু মনে করে দিবেন না? যে আপু কমেন্ট করতেও তো পারেন যে স্নিগ্ধ বিষ এসেছে, আপনি দিচ্ছেন না কেন? এরকম একটা ২-১টা কমেন্ট করতেন। অবশ্য আমার একটু সন্দেহ হয়েছিল। আমি একটা কমেন্ট পেয়েছিলাম এরকম যে আপু স্নিগ্ধ বিষ দিবেন না? আর কত ওয়েট করব? এরকম ছিল। তো আমি না এটা খেয়াল করি নাই। লেখিকা আরও ২ দিন আগে দিয়েছে। এইজন্য আজকে ২টা পর্বই একসাথে দিলাম। লেখিকা কিছুক্ষণ আগে যে পর্ব দিয়েছে আর আগের দিনের যে পর্ব আরকি সেইটা ২টা একসাথে দিলাম। একটু মনে করে দিয়েন, হ্যাঁ? তাইলে আমারও একটু সুবিধা হয়, আপনারাও তাড়াতাড়ি গল্প পেয়ে যাবেন। চোখের পলকে কেটে গেল আরও ২টো দীর্ঘ মাস। নাজার প্রেগন্যান্সির জার্নি এখন একদম শেষ পর্যায়ে। ঠিক ৯ মাস ৯ দিন চলছে। দাদাজানের আকস্মিক প্রণয়ের পর পুরো বাড়িটির পরিবেশ একটা থমথমে অগোছালো ট্রমার ভেতর দিয়ে গিয়েছে। সময়ের প্রলেপে সেই শোক কিছুটা ফিকে হয়ে এলেও একটা চাপা উৎকণ্ঠা এখন ভর করে আছে সবার চোখ মুখে নাঝাকে নিয়ে। এই বুঝি কিছু হলো, এই বুঝি সময় ঘনিয়ে এলো। আজ তৌসির বাড়িতে নেই। বিশেষ কোনো দরকারি চিন্তা বাজার যেতে হয়েছে তাকে। তবে যাওয়ার আগে করা নির্দেশ দিয়ে গিয়েছে, সামান্য কোনো অস্বস্তি বা প্রয়োজন হলেই নাচা যেন বিন্দুমাত্র দেরি না করে তাকে কল করে। কিন্তু নাচার বর্তমান পরিস্থিতি মোটেও সুবিধার নয়। তার শারীরিক অবস্থা বেশ শোচনীয়। সামান্য ২ কদম হাঁটতেই হাঁপিয়ে উঠেছে সে। ফুসফুস পর্যন্ত পর্যাপ্ত বাতাস টেনে নিতেও তাকে যুদ্ধ করতে হচ্ছে। পেটের ভিতরে বিন্দু থেকে প্রাণ পাওয়া ৩টে অস্তিত্ব। এই ত্রিমাত্রিক ভার পেয়ে বেড়ানো কি ৪টিখানি কথা? এক একটা মুহূর্ত অনন্তকালের সমান মনে হচ্ছে তার কাছে। মেরুদণ্ডে একটানা চিনচিনে ব্যথা, শরীর ফুলে ভারী হয়ে আসছে। আয়নার সামনে দাঁড়িয়ে নাচা আজকাল নিজেকে চিনতে পারে না। সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটাকে দেখে তার ভেতরে মনে হয় এই হয়তো অন্য কেউ, অচেনা অপরিচিত দূরত্ব কোনো একটা মানুষ। আয়নার কাছে প্রতিফলিত মুখটার দিকে সে অপলক তাকিয়ে থাকে। চোখের নিচে কালির ছোপ, গা দুটো ফুলে ভারী হয়ে গিয়েছে, ঠোঁট পেটে শুকনো। অথচ এই মুখটাই তো একদিন কত প্রাণবন্ত ছিল, কত উজ্জ্বল ছিল। বড় আকৃতির পেটটার ভারে তার নিজের অস্তিত্বটাই ঢাকা পড়ে যায় আয়নার প্রতিবিম্বে। মাথা থেকে পা পর্যন্ত একবার চোখ বুলিয়ে নেয় সে, কোথাও নিজের পুরনো ছায়াটুকু খুঁজে পায় না। ৩টে মানব সন্তানকে জড়নে ধারণ করা একটা অর্গাত দীর্ঘশ্বাস ফেলারও জায়গা নেই তার বুকে। বুকের খাঁজটা ক্রমশ ছোট হয়ে আসছে বলে মনে হচ্ছে না ছাড়। পাঁজরের ঠিক নিচে সার্বক্ষণিক একটা ভোঁতা তীব্র চাপা অনুভব করে সে। ওর মনে হয় হয়তো অদৃশ্য কোনো হাড়গুলোকে একটু একটু করে চেপে ধরেছে ভেতরের দিকে। নাভির চারিপাশে চামড়া এতটাই টান টান হয়ে আছে যে নীলচে শিরাগুলোর পাশাপাশি সরু সরু লালচে স্ট্রেচ মার্কগুলোও ফেটে পড়তে চাইছে। মানচিত্রের মতো ছড়িয়ে আছে সেগুলো তার পেটের উপরে, কোথাও সরু, কোথাও মোটা, কোথাও আবার গভীর ফাটলের মতো। আঙ্গুল দিয়ে আলতো করে ছুঁয়ে দেখে সে চামড়াটা গরম খসখসে। চামড়ার তো এক সহ্য সীমা আছে, মনে মনে ভাবে নাছা। সামান্য একটু এপাশ ওপাশ করলেই তার বুকের ভেতরটা ধক করে ওঠে। হৃৎপিণ্ডটা মনে হয় নিচের স্পন্দনের সঙ্গে জায়গাটুকু আরও খুঁজে পাচ্ছে না। দিন যত গড়াচ্ছে ততই তার শরীরটা রূপ নিচ্ছে নিরেট পাথরে। নাচার পা দুটো ফুলে এমন ঢল হয়ে আছে যে কুড়ালের হাড়ের কোনো অস্তিত্বই আর চোখে পড়ে না তার। আঙ্গুল দিয়ে চাপ দিলে সেখানে গর্ত হয়ে যায়। ফিরে আসতে নাই সময়। কোনো মতে পা টেনে টেনে দুপা হাঁটলেই হাঁপিয়ে ওঠেছে। আজ তার পরনে ফিকে নীল রঙের একটা ঢিলে ঢোলা সুতির গাউন আর ভেতরে পাতলা একটা সালোয়ার। এই পোশাকটুকু ছাড়া শরীরে আর কিছু সচ্ছে না এখন তার। কোমরে সামান্য বাঁধন পড়লেই দম আটকে আসে, পেটে একটু চাপ লাগবেই ভেতরে ৩টে প্রাণ একসাথে বিদ্রোহ করে ওঠে। গাউনের নীল রঙা ফিকে হয়ে ওঠে এসেছে বহুদিনের ব্যবহারই, কিন্তু কাপড়টা নরম, শরীরে আরামদায়ী, বেশ তাই পরে। বেলা এখন ১১টা বাজে। বাইরে রোদ চড়েছে। জানালা করে এসে ঘরে এসে পড়েছে রোদের সরু একটা ফালি। মেঝেতে আলো ছড়ার নকশা এঁকে দিয়েছে সেটা। পিঠের পেছনে একটা মোটা বালিশ কুচে বিছানায় এক কোণে হেলান দিয়ে বসে আছে নাচা। আনমনে নিজের ফোলা পেটটার দিকে তাকিয়ে আলাদা করে একটা হাত বুলিয়ে দিয়েছে। ভেতরের সন্তানগুলোর সাথে নিঃশব্দে কথা বলছে মনে মনে। এরই মধ্যে হঠাৎ করে তার কোমরের নিচে ঠিক একটা চিনচিনে অপরিচিত যন্ত্রণা মাথাচাড়া দিয়ে ওঠে। গত কয়েক সপ্তাহে পরিচিত এই হালকা ব্যথার মতো এটা নয়, যা একটু হাঁটাহাঁটি করলেই সেরে যায়। আজকের ব্যথার ধরনটা একেবারেই আলাদা। কোমরের হাড়ের গভীর থেকে শুরু করে ব্যথাটা মনে হচ্ছে দুপাশ দিয়ে সাপের মতো এঁকে বেঁকে তলপেটের দিকে ধরেছে।
নাচার মনে হয় এই বুঝি কেউ তার পেটের ভেতরে একটা শক্ত মুঠো করে তার নাড়িভুড়ি চেপে ধরেছে, আবার ছাড়ছে, আবার চেপেছে, এক অসহ্য খেলা খেলছে। দাঁতে দাঁত চেপে ধরে নাচা ব্যথায় নিমিষেই বড় বড় হয়ে যায় তার চোখ, আটকে আসে নিঃশ্বাস। দু হাতে বিছানার চাদর খামছে ধরে, চাপে আঙ্গুলের গাঁটগুলো সাদাটে হয়ে আসে তার। চাদরের সুতি কাপড়ের ভাঁজ পড়ে যায়, কুঁচকে যায় বিছানায় সাজানো রূপটা, কিন্তু সেদিকে খেয়াল নেই নাচার। সে শুধু চাইছে এই ব্যথা থামুক, একটু হলেও কমুক। আর বসে থাকা সম্ভব হচ্ছে না তার পক্ষে। চাদরে ভর দিয়ে কোনো মতে ওঠে দাঁড়ায় নাচা, কিন্তু দাঁড়াতেই তার পা দুটো থরথর করে কেঁপে ওঠে। হাঁটুর জোর মনে হচ্ছে কেউ জাদুকলে শোষে নিয়েছে। পেটের ভেতরের শরীরটা সামনের দিকে হুমড়ি খেয়ে পড়তে চায়। কোমরে হাত দিয়ে কোনো মতো নিজেকে সামনে নেয় সে। দুকদম এগোতে চায়, কিন্তু তলপেটে এমন এক টান লাগে যে মেঝের সাথে তার পা দুটো আছার মতো আটকে যায়। আবার থপ করে বসে পড়ে বিছানায় নাচা, কিন্তু স্বস্তি মেলে না তার। বসলে পেটে চাপ, দাঁড়ালে পায়ের কাঁপুনি, আর শুতে গেলে দম বন্ধ হয়ে আসে। তার কোথাও একরত্তি শান্তি নেই। বিছানায় এপাশ ওপাশ করে সে বালিশটা বুকের কাছে চেপে ধরে কখনো আবার ছেড়ে দেয়। মাথার চুলগুলো এলোমেলো হয়ে কপালে পড়ে আছে, গাউনের কাঠচাপ একদিকে নেমে গিয়েছে। কিন্তু এসব ঠিক করার মতো অবস্থায় নেই সে এখন। ব্যথাটা একটানা আসছে না, বরং আসছে সর্বনাশা ঢেউয়ের মতো। জলসাচের আগে সমুদ্রের পানি যেমন ফুলে ফেপে ওঠে, ঠিক তেমন। প্রথমে কোমরের এক কোণায় হালকা একটা টান, এরপর সেটা ক্রমশ ছড়িয়ে পড়েছে তার তলপেটে, শেষে পাঁজরে এসে আছড়ে পড়েছে। পেটের দুপাশে মনে হচ্ছে কেউ অদৃশ্য দড়ি বেঁধে উল্টো দিকে টানছে। কয়েক সেকেন্ডের জন্য সেই টান মারাত্মক হয়ে ওঠে, তারপর ধীরে ধীরে নেমে যায়। নাচা সবেমাত্র একটু হাঁপ ছাড়ার সুযোগ পায়, আর তখনই আগের চেয়েও কয়েকগুণ তীব্র নিয়ে ধেয়ে আসে দ্বিতীয় ব্যথার ঢেউ। প্রথমবার তাতে দাঁত চেপে কোনো মতরে সরে নিয়ে যায়। দ্বিতীয়বারে আর পারে না। পলক ফেলার আগে তার গাল গড়িয়ে পড়ে নোনা পানি, ফোটায় ফোটায় চিবুকে বেয়ে নামতে থাকে সেই পানি। গাউনের কলারে এসে শোষিত হয়ে যায়। দ্বিতীয়বারের মতো মুখ ফসকে বেরিয়ে আসে একটা যন্ত্রণা কাতর গঙ্গানি। তাই শোনাই চাই না এমন। ঠোঁট কামড়ে শব্দটা গিলে ফেলতে চায় নাছা, কিন্তু পারে না সে। দু হাতে পেটটা আঁকড়ে ধরে সে। মনে হয় হাত দিয়ে টেনে যদি এই ব্যথা শরীর থেকে বের করে দেওয়া যেত, তাহলে ও শান্তি পেত। গাউনের কাপড়টা খামচে ধরায় তার আঙ্গুলের ফাঁকে ভাঁজ পড়ে যায় সুতির কাপড়ে। কপালে বেয়ে নামে ঘামের ফোঁটাগুলো, তার চোখের পানির সাথে মিশে একাকার হয়ে যাচ্ছে। চুলের ঘোড়া ভেজে সবসময় সমানের দিকে চুলগুলো লেপটে আছে তার কপালে। ঘাড়ের কাছে চিটচিটে অস্বস্তি, ঘামে গাউনটা পিঠের সাথে একেবারে সেটে গিয়েছে তার। বগলের নিচ দিয়েও ঘাম গড়িয়ে পড়েছে। কাপড় ভিজিয়ে দিচ্ছে, ঠোঁট কামড়ে কান্না চাপা দেওয়ার আপ্রাণ চেষ্টা করে সে। তবুও ঠোঁট দুটো থরথর করে কাঁপছে। জলটা পাথরের মতো শক্ত করে রেখেছে নাচা। এখন ভেঙে পড়লে চলবে না। নিজেকে একটা কথায় বারবার বলছে সে মনে মনে। আর একটু শক্ত থাকতে হবে। এক তো এই অসহ্য ব্যথা, তার ওপরে ভেতরে তিনটে অবুঝ প্রাণ একসাথে প্রণলয়চন শুরু করেছে। কেউ একজন তার বাজারের নিচে ছোট্ট পা দিয়ে লাথি ছুঁড়েছে, কেউ তলপেটে প্রবল চাপ দিচ্ছে, কেউ আবার দুদিক থেকে ধাক্কা দিয়ে বেরিয়ে আসার পথ খুঁজছে। পেটের পাতলা চামড়ার নিচ দিয়ে স্পষ্ট বোঝা যাচ্ছে কোথাও একটা ছোট্ট হাত সরে যাচ্ছে, কোথাও একটা ছোট্ট গোড়ালি ফুটে উঠতেই আবারও মিলিয়ে যায়। চামড়ার ওপর ছোট ছোট ঢেউ খেলে যায়। মনে হচ্ছে পানির নিচে কেউ আঙ্গুল ঠাকিয়ে নড়াচড়া করছে। তাদের এই প্রতিটি নড়াচড়া নাচার যন্ত্রণায় আগুনে ঘি ঢালছে। ভেতর তিনটে আলাদা ঝড়, আর সেই ঝড়ের ঠিক কেন্দ্রে সম্পূর্ণ একা দাঁড়িয়ে সে। ঘরে আর কেউ নেই, আশেপাশে আর কেউ নেই, শুধু সে আর তার ভেতরে তিনটে প্রাণ। এত কষ্ট সে সইবে কি করে? একবার ভাবে চিৎকার করে কাউকে ডাকবে, কিন্তু গলা দিয়ে আওয়াজ বের হয় না। শব্দগুলো গলার ভিতরে আটকে আসে কাটার মতো। ব্যথার ফাঁকে ফাঁকে দম নেওয়ার চেষ্টা করে নাছা। লম্বা করে শ্বাস টেনে মুখ দিয়ে ছাড়তে চায়, কিন্তু আফসোস মুখ ভরে শ্বাস নেওয়ারও উপায় নেই। পেটে তার বড় যে ফুসফুসের প্রসারিত হওয়ার জায়গাটুকু অবশিষ্ট নেই। ছোট্ট ছোট্ট ছেড়ে ছেড়ে নিঃশ্বাস টেনে নেয় সে। নাচার হাত পা ক্রমশ বরফের মতো ঠান্ডা হয়ে আসছে, অথচ সারা শরীর ঘামে ভাসছে। আঙুলের ডগাগুলো অসাড় হয়ে যাচ্ছে তার। মেরুদণ্ড পেয়ে নেমে যাচ্ছে শিরশিরে অনুভূতি ঠান্ডা স্রোতের মতো। ঘাট থেকে শুরু করে কোমরের নিচ পর্যন্ত কান দুটো গরম হয়ে উঠেছে তার। ভেতরে ভোবো একটা শব্দ ছাড়া আর কিছু শুনতে পাচ্ছে না সে। ঠিক সেই মুহূর্তে একটা উষ্ণ ভেজা অনুভূতি টের পায় নাছা। তার মনে হয় তলপেটের গভীর থেকে চিপ খুলে যায় কিছু একটার। ভেতরে সে অসহ্য চাপটা হঠাৎ করে একটু কমে আসে তার। চমকে ওঠে সে। কি হলো এটা? প্রথমে কিছুই বুঝতে পারে না নাছা। গাউনের নিচতে কুসুম গরম একটা স্রোত গড়িয়ে পড়ে তার দুপায়ের ফাঁক করে। প্রথমে অল্প, তারপর আরেকটু, তারপর আরও বেশি চিকচিক করে নেমে এসেছে এই স্রোত। তার পরনের সালোয়ারটা কোমরের কাছ থেকে শুরু করে হাঁটু পর্যন্ত, গোড়ালি পর্যন্ত ভিজে জপজপে হয়ে যায় নিমিষেই।
ভারী হয়ে আসা কাপড়টা লেপটে যায় তার পায়ের সাথে। এক মুহূর্তের জন্য তার মনে হয় শরীরের উপর থেকে নিচে সব নিয়ন্ত্রণ বুঝি হারিয়ে ফেলে সে। নাজা বুঝতে পারে না এ কি হলো, কিন্তু পরক্ষণেই বিদ্যুতের ঝিলিকের মতো তার মাথার ভেতরটা পরিষ্কার হয়ে যায়। পানি ভাঙছে তার। এতদিন শুনে এসেছে এই কথা, এতদিন পড়েছে, আজ নিজে অনুভব করছে। ভয় আর বিস্ময় একসাথে এসে আষ্টে পড়ে তার বুকে। নিশ্চয় নিচের দিকে নাজা তাকায়। তার পায়ের কাছে মেঝেতে ফোঁটা ফোঁটা পানি জমতে শুরু করেছে। টুপ করে পড়া প্রথম ফোঁটায় আরও কিছু ফোঁটা। তারপর জায়গাটা ছোটখাটো একটা পুকুরের মতো হয়ে যায়। পরনে ভিজে যাওয়া গাউনের ওপরে পেটের গোলাকার রূপটা এখন আরও স্পষ্ট হয়ে গেছে তার। কাপড়টা পেটের সাথে এমনভাবে সেটে গেছে যে গর্তটা পর্যন্ত দেখা যাচ্ছে। ভেতরে 3টে প্রাণ নিঃশব্দে নিজেদের অস্তিত্বের জানান দিচ্ছে। কোনো শব্দ নেই, পূর্বাভাস নেই, শুধু শরীরটাই নিজের ভাষায় তাকে জানিয়ে দিচ্ছে সময় ফুরিয়ে আসছে। অপেক্ষার পালা শেষ, এবার মিলনের ক্ষণ। দীর্ঘ 9 মাস 10 দিন বুকে আঁকড়ে রাখা 3টে প্রাণ এবার পৃথিবীর আলো দেখতে বাকুল। নাচার চোখ দুটো ঝাপসা হয়ে আসে। চারিপাশের পৃথিবীটা একটু গোলাটে ঢেকে তার কাছে। তার গাল বেয়ে অনবরত পানি গড়াচ্ছে। সে খেয়ালও করছে না। নাচা কাঁপতে থাকা ঠোঁটের কোণে ফুটে ওঠে এক চিলতে অদ্ভুত হাসি। তীব্র যন্ত্রণা আর ভয়কে ছাপিয়ে তার বুকের ভেতরে মাতৃত্বের এক অনাবিল আনন্দ পাক খাচ্ছে। 3টে ছোট মুখ দেখার প্রহর, 3টে ছোট হাতের আঙ্গুল নিচের আঙ্গুলে জড়িয়ে ধরার অপেক্ষা, 3টে ছোট হৃদস্পন্দন তার বুকের সাথে মিলিয়ে শোনার স্বাদ। নিজের পেটের ওপরে হাত রেখে আলতো করে পুড়িয়ে দিয়ে ফিসফিস করে নাচা। একটু সবর করো তোমরা, আর নেই সময়। আর এক মুহূর্ত নষ্ট করা যাবে না। কাপা হাতে বালিশের পাশ থেকে ফোনটা টেনে নেয় সে। স্ক্রিনে আঙ্গুল রাখতে গিয়ে বারবার ভুল হয়ে যাচ্ছে তার। কাঁপছে এত যে স্ক্রিনের লোক খুলতেই কয়েক সেকেন্ড লেগে যায়। কোনো মতে বিছানায় বসে ইকরাকে ফোন লাগায় নাচা। কানের কাছে ফোনটা চেপে ধরে সে। রিং পাচ্ছে একবার দুবার, কিন্তু ইকরা ফোন ধরে না। ইকরা এখন অফিসে কাজের চাপে ব্যস্ত। ফোনের রিংটোন বাজতেই কিছুটা বিরক্তি নিয়ে স্ক্রিনের দিকে তাকায়, কিন্তু নাঝার নামটা দেখে তার বুড়ো কুঁচকে যায়। এই সময় নাঝা ফোন দিচ্ছে। কিছু কি হলেও দ্রুত ফোনটা কানে ঠেকায় সে। ওপাশ থেকে নাচা কাপা ভাঙ্গা গলার স্বর ভেসে আসে। কথা ঠিকমতো বের হচ্ছে না মুখ থেকে, কিন্তু যা বলছে তাতেই ইকরার বুকের ভেতরটা ধক করে ওঠে। নিজের বর্তমান অবস্থার কথা জানিয়ে ইকরাকে সে নির্দেশ দেয় তৌসিরকে খবরটা দিতে। নাছা নিচে তৌসিরকে ফোন দেয় না, তার ইচ্ছে নেই তৌসিরকে ফোন দেওয়ার। ইকরা নাছাকে বলে, তুই চিন্তা করিস না নাছা, আমি এক্ষুনি তৌসির ভাইকে জানাচ্ছি। তুই শুধু একটু শক্ত থাক, আমি আসছি। খবর পেয়ে ইকরা 1 সেকেন্ডও দেরি করে না, তৌসিরের নাম্বারে ডায়াল করে। অফিসের করিডোর দিয়ে দ্রুত পায়ে হাঁটতে হাঁটতে ফোনটা কানে টেকায় সে। ওদিকে তৌসির আর রুদ্র সবে মাত্র বাড়ির মেইন গেট দিয়ে ভেতরে ঢুকেছে। দুপুরের কড়া রোদ মাথার উপরে, কপালে চিকচিক করছে ঘাম। দুজনে কিছু একটা নিয়ে আলোচনা করতে করতে আসছিল। হঠাৎ পকেটে ফোনটা ভাইব্রেশন অনুভব করে তৌসির। বুক পকেট থেকে ফোনটা বের করে স্ক্রিনের দিকে এক নজরে তাকায় সে। ইকরার নাম থেকে তার ভ্রু কুঁচকে যায়। কানে ঠেকায় ফোনটা আর বলে, কি হয়েছে রে, তুই ফোন মানাস কে আমারে? ফোনের ওপাশ থেকে ইকরার গলাটা কেঁপে ওঠে। তাড়াহুড়ো করে সে বলে, ভাই ঘরে যাও, নাচার পানি ভাঙতাছে। কথাটা কানে চাইতেই তৌসিরের বুকের ভেতরটা ধক করে ওঠে। মুহূর্তের জন্য ওর মনে হয় পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে। চোখের সামনে দুনিয়াটা বোধহয় ঘুরপাক খায় একবার। ওর গলার ভেতরটা শুকিয়ে আসে নিমিষেই। কোনো রকমে নিজেকে সামলে নিয়ে সে ফোনটা কেটে দেয়। তারপর এক প্রকার দৌড়ে সে ঘরের দিকে ছোটে। দৌড়াতে দৌড়াতেই তৌসির রুদ্রকে হাঁক ছাড়ে, রুদ্র হাসপাতালে ফোন লাগা, রেডি থাকতে কর সবাই রে, আর গাড়ি বের কর জলদি। রুদ্র কিছু জিজ্ঞেস করার সময় পায় না, সে শুধু তৌসিরের চোখের দিকে এক পলক তাকিয়ে বুঝে নেয়। লুঙ্গির 2 কোণা তুলে হাতে চেপে ধরে তৌসিরের দৌড়ে বাড়ির ভিতরে প্রবেশ করে। উঠোনে পা রাখতেই বিবিচান অবাক হয়ে চোখ তুলে তাকান। কপাল কুঁচকে তিনি জিজ্ঞেস করেন, কিরে তোরা কে দৌড়াই? তৌসির দম নেওয়ার প্রস্তুত না নিয়েই উত্তর দেয়, বিবিচান হাসপাতালে যাইতে হইব, তাড়াতাড়ি রেডি হও। এতটুকু বলে সে আর টানায় না, বিবিচানের প্রশ্নের অপেক্ষাও আর করে না। সোজা ঘরের দিকে এগিয়ে যায়। ঘরের দরজা ঠেলে ভেতরে ঢুকেই তৌসিরের পা থমকে যায় এক মুহূর্তের জন্য। সে যা দেখে তাতে ওর বুকের ভেতরটা মুচড়ে ওঠে। নাচা মেটের ওপর আধ ভেজা অবস্থায় বসে আছে। তার চুলগুলো এলোমেলো, কপালে ঘাম জমে আছে বিন্দু বিন্দু। সেই ঘাম ওর গাল বেয়ে নেমে আসে চোখের পানির সাথে একাকার হয়ে গেছে। ব্যথায় কাতরাচ্ছে সে, কাছেও বটে, তবে নিঃশব্দে। তার চোখ থেকে অঝরে পানি গড়াচ্ছে গাল বেয়ে, কিন্তু ওর মুখ থেকে কোনো আওয়াজ বের হচ্ছে না। তার ঠোঁট দুটো শুধু কেঁপে কেঁপে উঠেছে। একটা চাপা গঙ্গানি ওর গলায় এসে আটকে যাচ্ছে বারবার। দৃশ্যটা থেকে তৌসিরের কলিজাটা পুড়তে শুরু করে। মনে হয় কেউ মুঠোয় পুরো চেপে ধরেছে ওর কলিজাটা। তার চোখের সামনের পৃথিবীটা ঝাপসা হয়ে আসা এক পলকের জন্য। দ্রুত পায়ে সে এগিয়ে যায় নাছার দিকে। কাছে গিয়ে হাঁটু করে বসে পড়ে সে নাছার পাশে। মেঝে পানিতে তার লুঙ্গির কোনা ভিজে যায়।
কিন্তু সেদিকে ওর ভ্রুক্ষেপ নেই। এই অবস্থায় নাচাকে কোলে তুলে নেওয়া সহজ কাজ নয়। নাচার শরীরটা ভারী, পেটের আকার বড়, তবে তৌসিরের জন্য এটা কোনো ব্যাপার না। সে ঝুঁকে এক হাতে নাচার পিঠের নিচে আর অন্য হাত ওর হাঁটুর নিচে দিয়ে আস্তে করে তাকে কোলে তুলে নিয়ে দাঁত চাপে নাচার দিকে তাকিয়ে বলে, আমাকে ফোন দেওয়া চাইতো না? ইকরা তোর লাংনা আমি, যে ওরে ফোন করিস? বাড়িতে আর কেউ নেই? বেদনাই ধরছে, বলতে পারলি না? তার কথাগুলোর ভেতরে ক্রোধ নেই, আছে শুধু অসহায়ত্ববোধ। সে অসহায়ত্ব তার গলার ভেতর থেকে চুইয়ে পড়েছে। কথাগুলো শুনে নাচা কোনো উত্তর দেয় না। উত্তর দেওয়ার মতো শক্তি ওর শরীরে নেই। সে শুধু এক হাতে তৌসিরের ঘাড়ে কলার চেপে ধরে, তার আঙ্গুলগুলো কেঁপে কেঁপে কাপড়টাকে আঁকড়ে ধরে রাখে। আরেক হাত রাখে সে নিজের পেটের ওপরে। ব্যথায় কেঁপে কেঁপে ওঠে ওর সারা শরীর। কাপা গলায় নাচা ফিসফিস করে তৌসিরকে বলে, আমার আপাকে বলুন আসতে। আমি মৃত্যুর আগে ওনাকে একবার দেখতে চাই। আমার আপা খারাপ হলেও আমি ওনাকে ভালোবাসি। কথাটা শুনে তৌসিরের পা এক মুহূর্তের জন্য ভারী হয়ে আসে। ওর বুকের ভেতরে কিছু একটা ভেঙে পড়ে, তবুও সে থামে না। থামার সময় এটা না। নাচাকে সে শক্ত করে নিজের বুকের সাথে চেপে ধরে ঘর থেকে বেরিয়ে আসে। নাচার মাথাটা ওর বুকে এসে ঠেকে। বাড়ির সবাই তৌসিরের পেছন পেছন আসেন। কেউ আঁচল চেপে কাঁদছেন, কেউ মুখে আল্লাহর নাম জপছেন। সবার মুখে দোয়া, সবার চোখে আতঙ্ক। নাচাকে নিয়ে সবাই চিন্তায় মরছেন। উঠান পেরিয়ে গাড়ির কাছে এসে তৌসির নাচাকে আস্তে করে পেছনের সিটে শোয়ায়, তারপর নিজে বসে। বিবিচান কোনো রকমে দৌড়ে আসে সামনের সিটে বসেন। রুদ্র দ্রুত গাড়ি স্টার্ট দেয়। ইঞ্জিন গর্জনের সাথে সাথে গাড়িটা সিটকে বেরিয়ে যায় বাড়ির গেট পেরিয়ে। যাওয়ার আগে বিবিচান সিমরানকে ডেকে বলে গিয়েছেন ইকরার ও প্রয়োজনীয় সবকিছু গুছিয়ে যেন 1 ঘন্টার ভেতরে হাসপাতালে পৌঁছায়। গাড়ি চলতে শুরু করতেই নাঝার ব্যথা আরও বেড়ে যায়। নিজের পেটে 2 হাত চেপে ধরে সে চিৎকার করে ওঠে। কেঁদে কেঁদে নাছা বলে ওঠে, তৌসির, আমি এই ব্যথা নিতে পারছি না। নাছার মনে হতে থাকে কলিজাটা বেরিয়ে আসছে তার শরীর থেকে। প্রতিটা মুহূর্তেই এখন তার কাছে এক একটা যুগের সমান। তৌসির নাছাকে শান্ত করতে নাছার পেটে আলতো করে হাত বুলিয়ে দিতে দিতে বলে, কিছু হবে না কৈতরী, কিচ্ছু হবে না, আমি তো আছি। নাছা হঠাৎ তৌসিরের ডান হাতটা শক্ত করে চেপে ধরে। তার চোখের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে ব্যথাযুক্ত গলায় বলে, তৌসির শিকদার, আমি মারা গেলে আপনি আমার জানাজায় দাঁড়াবেন না। আমার কবরে এক মুঠো মাটিও দেবেন না। আমার লাশ দেখবেন না আপনি। আপনি কিন্তু কথা দিয়েছিলেন অনেকবার, রাখতে হবে কিন্তু, নয়তো আমার রুহ আপনাকে অভিশাপ দেবে। বলুন হ্যাঁ, বলুন হ্যাঁ বলুন। তৌসিরের বুকটা ফেটে যাচ্ছে। একে তো নাচার এই অবস্থা, তার মধ্যে এত কঠিন ওয়াদা। তার কণ্ঠ আটকে আসে। চোখের কোনায় জমে পানিটা নিজেকে আড়াল করার চেষ্টা করেছে, তবে পারছে না। তৌসিরের মনে হয় পুরো জীবনের সব কষ্ট এই এক মুহূর্তে এসে জড়ো হয়েছে। সে নাচার কাঁধে আলাদা করে হাত রেখে মাথা নাড়িয়ে বলে, জি জি, আমি রাখুম, সব কথা রাখুম। কথাটা শোনার পর নাচা একটু শান্ত হয়। তৌসিরের হাত চেপে ধরে সে চোখের পানি ছেড়ে দিয়ে ভাঙা গলায় বলে, আমার সন্তানগুলো মাহারা হয়ে গেলে অবহেলা করিলেন না, কোনি বানিয়েন না, মানুষ বানিয়েন কেমন। আমার ছেলে হলে ওদের ভালো কাজে লাগিয়েন, আপনার মতো নিষ্ঠুর জীবন ওদের দিয়েন না। আর মেয়ে হলে আমার আব্বা যেভাবে আমাকে স্বার্থের জন্য বিক্রি করে দিয়েছে, এভাবে বিক্রি করে দিয়েন না কেমন। বাবা হিসেবে ভালো হইয়েন তৌসির শিকদার। তৌসির নিঃশব্দে শুনে যায়। ওর কণ্ঠটা এখন কোথাও আটকে গিয়েছে। তার বুকের ভেতরে শব্দরা ভিড় করছে, কিন্তু একটাও বাহিরে আসছে না। নাচা একটু দম দিয়ে আবারও বলতে শুরু করে। তার কণ্ঠটা ক্রমে ক্ষীণ হয়ে আসছে। তাও সে বলে, আমার মাস্টার চাচুর লাশটা যেখানে পুঁতেছেন তার ডান পাশে আমায় কবর দিয়েন। আমি অনেক খারাপ একটা মা। আমার সন্তানদের বইলেন বইলেন ওদের পৃথিবীতে আনতে চাইনি আমি। কথাটা শেষ হতে না হতেই আবারও আঁকড়ে ধরে ওর পেটের তলায় ছটফটিয়ে ওঠে সে। তার শরীরটা ধনুকের মতো বাঁকা হয়ে যায়। দাঁতে দাঁত চেপে ধরে চিৎকারটাকে সে গলার ভেতরে চেপে রাখার চেষ্টা করে। তৌসিরের চোখে পানি টলমল করছে। এই কথাগুলো শুনে ওর বুকের ভেতরে কোথায় একটা বাত ভাঙছে, কিন্তু সে সেটা প্রকাশ করতে পারছে না। রুদ্র যত দ্রুত পড়ে গাড়ি চালাচ্ছে, হর্নের শব্দে রাস্তায় অন্য গাড়িগুলো একপাশে সরে যাচ্ছে, কিন্তু এর গতিও তার কম মনে হচ্ছে না। রাস্তাটা মনে হচ্ছে আজ অনেক লম্বা হয়ে গিয়েছে। প্রতিটি সিগন্যাল, প্রতিটি মোড় একটা যুগের সমান মনে হচ্ছে। নাজার মনে হচ্ছে ভেতরে 3 জন একসাথে বেরিয়ে আসবে। তার পেট ফেটে যাবে হয়তো। কোনো রকমে সে তৌসিরের কাঁধে হাত রাখতে চায়, কিন্তু ওর হাতটা পিছলে গিয়ে আটকায় তৌসিরের বুকে। তৌসিরের শার্টের কাপড়টা মুঠোয় খামচে ধরে কেঁদে ওঠে নাচা। মৃত্যুর আগে একটাবার আমি আমার নিষ্ঠুর বাচ্চাদের দেখতে চাই। তারা নিষ্ঠুর হলেও আমি তাদের ভালোবাসি, আমাকে তাদের সাথে দেখা করান। কথাটা বলে নাচা হু হু করে কেঁদে ওঠে, বুক কাঁপিয়ে কাঁদে সে। তৌসির ওর পিঠে আলাদা করে হাত বুলিয়ে দিতে দিতে বলে, চুপ কর বলছি, তোর বাপ বলছি, তোর কিচ্ছু হবে না, তোর বাপরে বলছি। তুই এত সহজে মরলে আমাকে ঘৃণা করবে কে? ওর এই ঘৃণার হিসাব তোর আমার বাকি। নাচার কথায় তুই পেটে হাত চেপে ধরে ক্ষীণ গলায় এসে বলে,
আমার মৃত্যুর পর মায়াকে বিয়ে কইরেন। ও আপনার সন্তানদের ভালো রাখবে আপনাকেও। তৌসির এই কথায় নাছার দিকে তাকায়, কিন্তু কিছু বলে না সে। বলার মতো কোনো শব্দ ওর কণ্ঠে আসে না। শুধু দাঁত দিয়ে নিজের নিজের ঠোঁটটা সে চেপে ধরে রাখে, যাতে ভেতরে কান্নাটা বাহিরে বেরিয়ে আসতে না চায়। হাসপাতালে গাড়ি এসে থামে। নার্স আর ডাক্তাররা রেডি। তারা স্ট্রেচার নিয়ে দাঁড়িয়ে আছে গেটের সামনেই। রুদ্র আগে ফোন করে সব জানিয়ে রেখেছে। গাড়ি দরজা খুলে তৌসির আগে নামে, তারপর সাবধানে সে নাচাকে কোলে তুলে নেয়। নাচাকে স্ট্রেচারে শোয়াতে গিয়ে এক মুহূর্তের জন্য তার হাত কাঁপে। কথায় নাচার নাক মুখ লাল হয়ে গিয়েছে, ঠোঁট কামড়ে ধরে রাখার চেষ্টা করে সে। কান্না পাচ্ছে না তার। তার কপালের ঘামে চুল লেগে আছে। নাচা যখন অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হবে, ঠিক তখনই হাসপাতালের গেট দিয়ে আরেকটা গাড়ি এসে থামে। নাচার আব্বা সিদ্দিক সাহেব এসেছেন। তার সাথে ছোট চাচু, লাল চাচু, বড় চাচু, মেজো চাচু, বড় বাবা, সেজ বাবা সবাই এসেছেন। প্রায় ছুটতে ছুটতে তারা নামেন। বাড়ি থেকে বের হওয়ার সময় বেবিজান তাদের খবর দিয়ে এসেছেন। নাচার পাশে এখন তৌসির দাঁড়িয়ে আছে। ওর চোখ লাল, মুখ শক্ত হয়ে গেছে। তৌসিরের কলিজাটা পুড়ে যাচ্ছে। ওর মনে হচ্ছে চারিপাশে সবকিছু ধ্বংস হয়ে যাচ্ছে। নাচা তৌসিরের লুঙ্গিতে আলতো করে টান দেয়। ওকে নিচের দিকে ঝুঁকতে বলে ইশারায়। তৌসির ঝুঁকলে ক্ষীণ গলায় সে বলে, আমার আব্বাকে দেখতে দিন। সিদ্দিক সাহেব দৌড়ে আসেন তাদের দিকে। নাচার পাশে এসে দাঁড়ান তিনি। ছোট চাচুরা সবাই এসে দাঁড়ান তার চারপাশে। সিদ্দিক সাহেব কাপা হাতে নাচার মাথায় হাত বুলিয়ে দেন। কোনো রকমে তিনি বলেন, কিচ্ছু হইব না আম্মা, তুমি চিন্তা কইরো না। কথাটা বলে তিনি ঝুঁকে নাচার কপালে ঠোঁট ছোঁয়ান। বহুদিন পর, বিয়ের পর হয়তো এই প্রথম তিনি আদর করলেন নাচাকে। এই স্পর্শে নাচার সারা শরীর কেঁপে ওঠে। নাচা ওনার হাতটা শক্ত করে চেপে ধরে কেঁদে ওঠে, কাপা গলায় বলে, আব্বা একটা কথা রাখবে? সিদ্দিক সাহেব আধো গলায় বলেন, বলো মা। তার চোখের পানি চলে আসে। তিনি নিজেই জানেন না আজ কেন তার এত কষ্ট হচ্ছে। নাচার জন্য এই টাম তিনি কখনো অনুভব করেননি। আজ ওনার বুকের ভেতরে কোথাও একটা পাথর গলে যাচ্ছে। এতদিনে জমে থাকা সব হিকাস নিকেশ, সব স্বার্থ, সব নিষ্ঠুরতা মনে হচ্ছে এক ঝটকায় ভেসে যাচ্ছে। নাচা নিজের সব চাচাদের দিকে একবার তাকিয়ে একটু হেসে বলে, তোমরা এসেছো চাচুরা। জানো, মনে হয়েছিল মৃত্যুর আগে আমি হয়তো তোমাদের দেখতেই পাবো না। চাচাদের সবার চোখ ভিজে আসে। বড় চাচু মুখ ফিরিয়ে নেন। তার কাঁধে কেঁপে ওঠে নিঃশব্দ কান্নায়। মেজো চাচু চোখ মোছেন। ছোট চাচু দেওয়ালের দিকে মুখ ঘুরিয়ে দাঁড়িয়ে থাকেন। কেউ কোনো কথা বলতে পারেন না। শব্দরা এখন সবার গলায় গিয়ে আটকে আছে। এতটুকু বলে নাচা সিদ্দিক সাহেবের দিকে তাকায়। ওনার চোখে চোখ রেখে ভাঙা গলায় বলে, আব্বা, আমার জানাজায় তুমি সামিল হইও না। তুমি আমার কবরের মাটি ছুঁইও না। তুমি আমার লাশ দেখো না। আমার কথাটা রাইখো, নয়তো আমার রুহু কষ্ট পাবে। সিদ্দিক সাহেবের হাত কেঁপে উঠে শুনে। তিনি কিছু বলতে চান, কিন্তু পারেন না, তার কণ্ঠে আটকে যায়। মেয়ের মুখ থেকে এই কথা শুনে ওনার মনে হচ্ছে ওনার বুকের ভেতরে কেউ ছুরি বসিয়ে দিয়েছে। সেই ছুরি ধীরে ধীরে এমনভাবে ঢুকেছে যে তিনি চিৎকার করারও শক্তি পাচ্ছেন না। নাচা আবার বলে, তুমি আমায় নিজের মেয়ে মনে কইরো না আব্বা। আমি মরছি কি বেঁচেছি এতে তোমার কিছু যায় আসে না আব্বা। তাই তুমি আমার জানাজায় সামিল হইও না আব্বা। এতটুকু থেমে দম নিয়ে কাঁদতে কাঁদতে নাচা বলে, আব্বা তুমি অনেক নিষ্ঠুর আব্বা, কিন্তু আমি তো তোমার মেয়ে, তোমার মা, তাই তোমায় ঘৃণা করতে পারলাম না। সিদ্দিক সাহেবের চোখ থেকে 2 ফোঁটা পানি গড়িয়ে পড়ে নাচার হাতের ওপরে। তিনি কিছু বলবেন নাচাকে, কিন্তু বলতে পারলেন না। ডাক্তাররা তাড়া দেন। আর সময় নেই, কথা বলার সময় নেই, কান্নার সময় নেই। নাচাকে দ্রুত ভিতরে ঢুকানো হয়। স্ট্রেচারের চাকা মেঝেতে ঘষা খেতে খেতে এগিয়ে যেতে থাকে। তবে যাওয়ার আগে শেষবারের মতো তৌসিরের দিকে তাকিয়ে নাচা বলে যায়, আপনাকে আমি কখনোই মাফ করব না তৌসির শিকদার, কিন্তু আপনি আমার সন্তানের বাবা হিসেবে আমার জন্য ভালো ছিলেন। আপনাকে ধন্যবাদ আমি এতটুকু সময় পর্যন্ত বাঁচিয়ে রাখার জন্য। এই কথাগুলো ছুরির মতো তৌসিরের বুকে এসে পিঠে। প্রতিটি শব্দ যেন আলাদা আলাদা ক্ষত। সে কিছু বলতে চায়, কিন্তু বলতে পারে না। তার ঠোঁট দুটো শুধু কেঁপে ওঠে। হাত বাড়িয়ে নাচাকে আঁকড়ে ধরতে চায় সে, কিন্তু স্ট্রেচারে ততক্ষণে গড়িয়ে যেতে শুরু করেছে। তার আঙ্গুলগুলো শূন্য কেমন বোকার মতো ঝুলে থাকে কয়েক সেকেন্ড। নাচাকে ওটি রুমের দিকে নিয়ে যাওয়া হয়। স্ট্রেচারের চাকার শব্দ ক্রমে দূরে সরে যায়। ওটি রুমের দরজা ধীরে ধীরে বন্ধ হয়ে যায়। তৌসির এক দৃষ্টিতে সেই বন্ধ দরজার দিকে তাকিয়ে থেকে স্থির হয়। সে নড়ে না, কথা বলে না। পেছনে সিদ্দিক সাহেব দেওয়ালে ধরে বসে পড়েন মেঝেতে। হাসপাতালের লম্বা সাদা করিডোরে অস্থির পায়ে পায়চারি করছে তৌসির। ফ্লোরোসেন্ট আলোর নিচে তার ছায়াটা বারবার দীর্ঘ থেকে দীর্ঘতর হয়ে উঠেছে। সারা শরীর তার বরফের মতো হিম হয়ে আসছে, অথচ কপাল বেয়ে নেমে আসছে ঘামের সরু ধারা। ভেতরে অপারেশন থিয়েটার থেকে ভেসে আসছে নাচার চাপা চিৎকার। আর সেই প্রতিটি আর্তনাদ ধারালো ছুরির মতো এসে পিছে তৌসিরের বুকে। আহা, কি অসহ্য যন্ত্রণা হচ্ছে তার নাচার।
মনে মনে কাতর হয়ে উঠেছে সে। বুকের ভেতরটা মোচড়ে উঠেছে বারবার। কিছুক্ষণ আগেই রক্তের ব্যবস্থা করে এসেছে তৌসির। ডাক্তাররা আশ্বস্ত করেছেন সিজার লাগবে না, কারণ প্রসব ব্যথা স্বাভাবিকভাবে শুরু হয়েছে। কিন্তু এই খবরেও তার মনে এতটুকু স্বস্তি নেই। একটাই ভয় তাকে ভিতরে ভিতরে কুরে খাচ্ছে, আর সেটা হলো নাজাকে হারানোর ভয়। এই ভয়টা হয়তো তার বুকে পাথরের মতো চেপে বসে আছে। নাজার ব্যথা কিছুটা প্রশমিত করার জন্য অ্যানেস্থেশিয়া দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ডক্টররা। নার্সের হাতে চকচকে লম্বা সুইটা দেখেই নাজা আটকে উঠেছিল। তার ফ্যাকাশে মুখটা আতঙ্কে আরও সাদা হয়ে গিয়েছিল। ভয়তো চিৎকারে সে আঁকড়ে ধরতে চেয়েছিল কাউকে। তখন তৌসির দ্রুত তার পাশে গিয়েছিল। নাজার কাঁপতে থাকা হাতটা নিচে দু হাতের মুঠোয় শক্ত করে চেপে ধরে, অন্য হাতে আহত করে তার ঘামে ভেজা কপালে ভালোবাসার পরশ বুলিয়ে দিয়ে কণ্ঠস্বরে যত্নের আদর মিশিয়ে বলছে, ভয় পেও না কৈতরী, আমি তোমার পাশে আছি। এই একটুখানি শুয়ের ব্যথা সহ্য করে নাও, তারপর দেখো তুমি অনেকটা আরাম পাবে। এখন চলেছে অপেক্ষার পালা। আর জনিপথে পুরোপুরি 10 সেন্টিমিটার প্রসারিত না হওয়া পর্যন্ত ডক্টররা চূড়ান্ত পদক্ষেপ নিতে পারবেন না। মহিলা ডাক্তাররা নিয়মিত বিরতিতে এসে হাত প্রবেশ করিয়ে পরীক্ষা করে যাচ্ছেন যে খুলল কিনা। প্রতিবার পরীক্ষার সময় নাচার মনে হচ্ছে যে তার প্রাণ পাখি দেহ ছেড়ে ওড়াল দিতে চাইছে। এই অসহ্য যন্ত্রণা সহ্য করার মতো শক্তিটুকু এতটুকুও তার অবশিষ্ট নেই তার ক্লান্ত শরীরে। এমনিতে গর্ভাবস্থায় শেষ পর্যায়ে শরীরটা ভীষণ দুর্বল ও ভারী হয়ে আছে। তার উপর তার গর্ভে বেড়ে উঠেছে তিনটে ছোট্ট প্রাণ। ডাক্তাররা অ্যানেস্থেশিয়া দিয়েছেন এই আশায় যে তার শরীরে একটু জোর ফিরে আসবে এবং চূড়ান্ত মুহূর্তে সন্তান প্রসবের জন্য প্রয়োজনীয় শক্তি সঞ্চয় করতে পারবে সে। বালিশে এলিয়ে থাকা নাছার চুলগুলো ঘামে জট বেঁধে গিয়েছে, ঠোঁটটা শুকিয়ে কাঠ হয়ে গিয়েছে। তবুও সে দাঁতে দাঁত চেপে এই যন্ত্রণার সঙ্গে লড়ে যাচ্ছে, কারণ ওপারে যে 3টে ছোট্ট হৃদস্পন্দন তার সাহসের অপেক্ষায় আছে। বাইরে করিডোরে তৌসিরের অবস্থা এক অসহায় প্রতীকের মতো হয়ে গেছে। সে এক পা এগোয় তো 2 পা পিছিয়ে আসে, দেওয়ালে হাত রেখে কিছুক্ষণ স্থির হয়ে দাঁড়ায়, তারপর আবার অস্থিরভাবে পায়চারি শুরু করে। ঘড়ির কাঁটা আজ থেমে গিয়েছে, হয়তো তার জন্য প্রতিটি সেকেন্ড তার কাছে এখন এক একটা চোখের মতো দীর্ঘ মনে হচ্ছে। ভেতর থেকে ভেসে আসা নাচার প্রতিটি আর্তনাতে তার বুকের পাঁচর ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। হাসপাতালের সাদা করিডোরটা আজ তৌসিরের কাছে এক অন্তহীন মরুভূমির মতো লাগছে। তার চোখ দুটো লাল হয়ে উঠেছে, চুলগুলো এলোমেলো, শার্টের কলারটা কুঁচকে আছে। বারবার হাত দিয়ে মুখ মুছছে সে, কিন্তু ঘাম আর অশ্রু কোনোটা মুছছে তা আবার নিজেও জানে না। ভেতর থেকে যখনই নাচার চাপা গঙ্গানি ভেসে আসে, তৌসিরের পা দুটো নিজে থেকেই থমকে যায়। মনে হয় বুকের ভেতরে কেউ বোধহয় মুঠো করে হৃৎপিণ্ডটা চেপে ধরেছে। শ্বাস নিতে কষ্ট হচ্ছে তার। গলার কাছে একটা দলা পাখি আছে, যা না পারছে গিলতে, না পারছে ফেলতে। তৌসিরের ভেতরে চলছে এক নিঃশব্দ যুদ্ধ। একদিকে ভয়, অন্যদিকে বিশ্বাস। একদিকে নাচাকে হারানোর আশঙ্কা, অন্যদিকে 3 সন্তানের মুখ দেখার আকুতি। ওর মনের এক কোণে ফিসফিস করে কেউ বলছে, যদি কিছু হয়ে যায় ওর, যদি 3টে সন্তান একসাথে আনতে গিয়ে। তৌসির 2 হাতে কান চেপে ধরে, না না না, এসব ভাবনা না, আমার কৈতরী ঠিক থাকবে। কিন্তু পরক্ষণেই আবার সেই দুঃস্বপ্নের ছায়া এসে ক্রাশ করে তাকে। তার চোখের সামনে ভেসে ওঠে নাচার ফ্যাকাশে মুখ, যা সে কিছুক্ষণ আগে দেখে এসেছে। ঠোঁট দুটো শুকিয়ে কাঠ, চোখের নীলকালি, কপালে বিন্দু বিন্দু ঘাম। আর সামলাতে পারে না তৌসির নিজেকে। করিডোরে কোণে রাখা বেঞ্চটাই বসে পড়ে সে, কোণে দুটো হাঁটুতে ঠেকিয়ে 2 হাতে মুখ ঢেকে ফুপিয়ে কাঁদতে থাকে। পুরুষ মানুষের কান্না বড় ভারী হয়। সেই কান্নায় কোনো শব্দ থাকে না, কিন্তু ভেতরে গভীর এক বেদনার তরঙ্গ, যা সমস্ত শরীর কাঁপিয়ে দেয়। কাঁধ দুটো কেঁপে কেঁপে উঠছে তার। বুকের ভেতর থেকে চাপা গঙ্গানি বের হয়ে আসছে। আঙুলের ফাঁক বেয়ে গড়িয়ে পড়েছে অশ্রু, টুপটাপ ঝরে পড়েছে মেঝেতে। অনেকক্ষণ পর লেবার রুমের বাতাসে এখন আর অক্সিজেন বলে কিছু অবশিষ্ট নেই। সিলিং থেকে ঝুলে থাকা সার্জিক্যাল লাইটের সাদা আলো নাচার ঘামে রক্তে ভেজা কম্পনমান শরীরের উপরে সরাসরি এসে পড়েছে। নাচার শরীরটা এখন আর কোনো মানুষের শরীর নয়, মনে হচ্ছে সে কোনো অন্ধকার কষাইখানার মার্বেল টেবিলে শুয়ে রাখা একটি জীবন্ত ছটফট করতে থাকা মাংসপিণ্ড, যার প্রতি ইঞ্চি চামড়া ছিঁড়ে নিচ্ছে অদৃশ্য কোনো শকুনের নখ। গত 2 ঘন্টা ধরে এক আক্ষরিক নরকুণ্ডের ভেতর দিয়ে হেঁটে চলেছে নাচা। তার জরায়ুর ভেতর 3টি খুঁতে, অথচ অদম্য প্রাণ এক অন্ধ পাশবিক আদিম আক্রোশে পৃথিবীর আলো দেখার জন্য তার নাড়ি বুড়ি চিরে করে মাংসর প্রাচীরে ভেঙে পথ তৈরি করছে। 3টি ছোট ছোট কোমল শরীর, অথচ তাদের সম্বলিত ওজন মনে হচ্ছে 3টি বড় পাথরের ছাই, যা নাচার তলপেটে ফাটিয়ে চামড়া ছিঁড়ে হাড় গুড়িয়ে নিচে নেমে আসতে চাইছে নিরবিচ্ছিন্নভাবে। নাচার তলপেটের গভীর থেকে এক সর্বনাশা প্রাণঘাতী কুণ্ডলি পাকানো মোচড় সাপের মতো পেঁচিয়ে নেমে এসেছে নিচের দিকে। মনে হচ্ছে কেউ তার ভিতরে আগুনে লাল করে তোলা একটা লোহার শিক ঠুকিয়ে ধীরে ধীরে পৈশাচিক আনন্দে মচড়াচ্ছে।
প্রতিটি মোচড়ে পুড়িয়ে দিচ্ছে স্নায়ু। তার জরায়ুর পেশিগুলো ও মানসিক সংকোচনে দলা পাকিয়ে উঠেছে। পাথরের মতো শক্ত হয়ে যাচ্ছে নাছার গোটা পেট। মনে হচ্ছে কেউ লোহার বেড়ি দিয়ে তার কোমর থেকে বুক পর্যন্ত পেঁচিয়ে ধরে টানছে। তার দুই উরুর মাঝখানে নরম মাংসপেশিগুলো অসম্ভব রকম প্রসারিত হতে হতে বোধহয় একটু বিকট শব্দ ফেটে চৌচির হয়ে যাবে। চামড়া ছেড়ে বেরিয়ে আসবে ভেতরের সব। নাছার মনে হচ্ছে তার শরীরটা মাঝখান থেকে দুভাগ হয়ে যাচ্ছে। বোধহয় কেউ একটা পাকা ফলকে দুহাতে চেপে ধরে মাঝখান থেকে চিরে ফেলেছে। জোর দিন নাছা, মাথাটা দেখা যাচ্ছে, আর একটু পুশ করুন। সাবাস মা, আর একটু। ডাক্তারনিরা ক্রমাগত নাচাকে এ ও বলে জোর দিতে বলেছে। নাচা শুধু দিশেহারার মতো মাথা নাড়ছে এপাশ ওপাশ, কিন্তু তার শরীর এখন আর তার নিজের নয়। সেটা হয়তো কোনো পরাক্রমশালী নিষ্ঠুর শক্তির হাতে বন্দি একটি ক্রিয়নর্ক। দুই হাতে বিছানার চাদর খামচে ধরেছে সে। তার হাতের নখগুলো উল্টে যাওয়ার দশা। কোনোটা ইতিমধ্যে গোড়া থেকে ছিঁড়ে গিয়ে রক্ত জড়াচ্ছে। ওর আঙ্গুলের কোটগুলো রক্তশূন্য হয়ে হাড়ের মতো সাদা হয়ে গিয়েছে। চোয়াল চেপে তাতে দাঁত পিষে ঠোঁট কামড়ে রক্ত বের করে ফেলে নাচা শেষ শক্তিটুকু একত্র করেছে। পেটের নিচ থেকে পিঠের মেরুদণ্ড পেয়ে কোমরের চারিপাশে সবচেয়ে গভীর থেকে এক প্রচণ্ড অমানসিক চাপ সে ঠেলে দিয়েছে নিচের দিকে। তার চোখ দুটো কোটর থেকে ঠেলে বেরিয়ে আসতে চাইছে। কপালের দুপাশে শিরাগুলো নীল কেঁচোর মতো ফুলে উঠেছে। ঘাড়ের পেশিগুলো দড়ির মতো শক্ত হয়ে গেছে। এবং তখনই অভিশপ্ত মুহূর্তটা ঘনিয়ে আসে। তার যোনিপথে চারিপাশে নরম কোমল মাংস এক অসহ্য অসহনীয় টানে প্রসারিত হতে হতে হঠাৎ করে ভেজা ভয়ঙ্কর ফরাত শব্দে কোথাও একটা কিছু ছিঁড়ে যায়। মনে হয় রেশমি কাপড় ছিঁড়েছে, কিন্তু সেই রেশম আসলে তার নিজেরই মাংস। জ্বলন্ত তীক্ষ্ণ ছুরি ফলার মতো ধারালো যন্ত্রণার এক বৈদ্যুতিক তরঙ্গ নাছার মেরুদণ্ড পেয়ে বিদ্যুতের গতিতে মাথার তালু পর্যন্ত উঠে আসে। তার চোখের পেছনে ফেটে পড়ে হাজারো সাদা স্ফুলিঙ্গে। তার মনে হয় কেউ তার দুই উরুর সন্ধিস্থলে একটা জ্বলন্ত লাল হয়ে ওঠা কয়লা চেপে ধরেছে। তার চামড়া পুড়ে যাচ্ছে, মাংস সিদ্ধ হয়ে যাচ্ছে। হঠাৎ গোলাকার পাথরের মতো শক্ত কিছু, যা শিশুর মাথার ঠুলি, তা নাঝার পেলভিক হাড়ের সরু রক্তাক্ত গলিপথে এসে আটকে যায়। মাথাটা হাড় আর মাংসের মাঝখানে চিরে চ্যাপটা হয়ে ঘষা খেতে খেতে নিচে নামতে চলেছে। শিশুটির শরীরের প্রতিটি মিলিমিটার অগ্রসর হওয়ার সাথে সাথে নাছার মনে হচ্ছে তার ভেতরে সবকিছু অন্ত্র, জরায়ু, মূত্রথলি সব একসাথে নিচে নেমে এসেছে, ছিঁড়ে বেরিয়ে নামতে যাচ্ছে। আল্লাহ! এক অমানসিক আর্তনাদ বেরিয়ে আসে নাছার রক্তশূন্য শুকিয়ে কাঠ হয়ে গলা চিরে যায়। এই আর্তনাতে আছে 2 ঘন্টা জমকে থাকা সমস্ত যন্ত্রণা, সমস্ত হতাশা। ওই মেরুদণ্ড তনুকের মতো পেকে যায়। পিঠে বিছানা থেকে উঠে আসে। ঘাড়ের শিরাগুলো দড়ির মতো ফুলে ওঠে। চোয়ালের পেশে কাঁপতে থাকে। তারপর পিচ্ছিল আর অপ্রত্যাশিত মুক্তি সে পায়। জ্বলন্ত অগ্নিয়গিরি লাভার মতো এক ঝলক উষ্ণ কোনো রক্ত আর অ্যামোনিওটিক ফ্লুইডের প্রবল স্রোতে পিছলে ছিটকে বেরিয়ে আসা তার প্রথম সন্তান। মাথা, ঘাড়, ধর, পা পরপর একটানে বেরিয়ে আসে। নাচা জড়িপথে ছিঁড়ে যাওয়া দক্তকে কাঁচা মাংস থেকে গরম ঘন কালচে রক্ত, লাল রক্ত অবিরাম ধারায় গড়িয়ে নামছে। নিতম্বের নিচে জমে থাকা রক্তের পুকুরে, সেই পুকুরে আক্রোশ বড় হচ্ছে। চাদর ছাপিয়ে গতিতে শোষিত হচ্ছে, ফোটায় ফোটায় মেঝেতে টপটপ করে পড়ছে। ঘরের বিষাক্ত নীরবতা ভেঙে তীক্ষ্ণ প্রাণস্পন্দনে ভরা এক কান্নার আঁচা জানান দিচ্ছে তাদের প্রথম সন্তান, নিজেদের অস্তিত্ব। ফুটফুটে লাল টুকটুকে ছেলে হয়েছে তাদের। তার খুদে মুঠো বাতাসে ছুঁড়ে মেরেছে সে। নাছার মনে হয় তার পেট থেকে বোধহয় একটা বড় পাথর সরে গেল। একটা মুহূর্তের জন্য তার ফুসফুসে ফিরে আসে বাতাস, চোখের সামনের অন্ধকার একটু পাতলা হয়, কিন্তু সেই স্বস্তি স্থায়ী হয় না এক মুহূর্ত, এক পলকও। প্রথম সন্তান নাড়ি কাটার আগেই নার্স যখন রক্তাক্ত কেচি হাতে এগিয়ে আসেন, তখনই নাজার ক্লান্ত বিধ্বস্ত রক্তাক্ত জরায়ুতে আছড়ে পড়ে দ্বিতীয় প্রসব বেদনার এক ধ্বংসাত্মক পৈশাচিক সুনামি। এবার যন্ত্রণাটা আসে আরও নির্মম, আরও বিকৃত হয়ে, কারণ ছিঁড়ে যাওয়া কাঁচা তক্তকে মাংসর ক্ষতের ঠিক উপরে দিয়েই সেই একই বিধ্বস্ত পথে দ্বিতীয় শিশুকে পথ করে নিতে হবে। নতুন কোনো পথ নেই, পুরনো ক্ষতকেই আরও ছিঁড়তে হবে, আরও পৃথিক্ত করতে হবে। নাছাতম আটকে আসছে, আর সে পারছে না, কিছুতেই পারছে না। তার ভেতরে ফুসফুস মনে হচ্ছে চুপসে যাওয়া কাগজের ব্যাগের মতো। তার চোখের সামনে গাঢ় লাল রঙের অন্ধকার নাচানাচি করছে। তার কানের ভেতরে এক তীব্র কর্ণভীতি শস্য শব্দ হচ্ছে। নাচা ছিন্ন ভিন্ন রক্তাক্ত দগ্ধ জনিপথ দিয়ে আবারও এক অকল্পনীয় যন্ত্রণা ধেয়ে আসে। এবার নাছার মনে হয় তার কাঁচা খেলনা ক্ষতের ঠিক ওপরে কেউ মুঠো মুঠো মোটা নানার লবণ আর কাচের গুঁড়ো
কাচের ভাঙা গুঁড়ো ছিটিয়ে দিল। তারপর সেগুলোকে ঘষে ঘষে আবারও ভেতরে ঢুকিয়ে দিল। এত যন্ত্রণা নাচার প্রতিটি স্নায়ুতন্ত্র আলাদাভাবে চিৎকার করে উঠেছে। দ্বিতীয় শিশুর মাথাটা প্রথম জনের চেয়েও বড় মনে হচ্ছে। তার পেলভিসের হাড় দুটো মনে হয় বাঁকা হয়ে যাবে, ফেটে যাবে। মাতৃত্বের অন্ধ পাশবিক আদিম তাড়নায় যা চুক্তির ঊর্ধ্বে, তা চেতনার ঊর্ধ্বে, সেই সবটুকু নিয়ে নিজের শরীরের শেষ রক্তবিন্দু আর শক্তিটুকু নিংড়ে নাচা আরও চাপ দেয়, প্রাণপণে মরিয়া হয়ে চাপ দেয়। ওর পেটের পেশিগুলো এমনভাবে সংকুচিত হয় যে মনে হয় পাঁজরের হাড় ভেঙে গুঁড়ো হয়ে ফুসফুসে ঢুকে যাবে আর তার হৃৎপিণ্ডে এসে বিঁধছে। যন্ত্রণায় আকাশ বাতাস কাঁপিয়ে চিৎকার করতে চায় নাচা, কিন্তু ওর গলা দিয়ে কোনো স্বর বের হয় না। বের হয় শুধু একটা চাপা পশুর মতো গঙ্গানি। ওর থুতনি বেয়ে গড়িয়ে পড়ে লালা রক্ত আর কান্না মিশ্রিত স্রোত। নাচার যেহেতু আগা হতে একটু বেশি কষ্ট এবং উত্তেজিত হলে নাক দিয়ে রক্ত পড়তো, সেই জন্য ওর নাক মুখ দিয়েও রক্ত বের হয়ে যায়। আরেকটা উষ্ণ ভেজা পিচ্ছিল কাঁপতে থাকা শরীর রক্তের খারস্রোতে ভাসিয়ে পৃথিবীতে নেমে আসে। দ্বিতীয় সন্তান জন্ম নেয় একটু দুর্বল কান্দায়। তাদের আরেকটি ছেলে জন্ম নেয়। নাচার দুই উরুর মাঝখান থেকে রক্তের একটা কারো কালচে লাল স্রোত ফিনকি দিয়ে বেরিয়ে চাদর ভিজিয়ে নিচে মেঝেতে টপটপ করে পড়তে থাকে। এবার তৃতীয় জনের পালা। কিন্তু নাচার শরীর এতক্ষণে এক রক্তাক্ত ছিন্ন মাংসের দলা ছাড়া আর কিছু নেই। প্রচুর রক্তক্ষরণে হাত পায়ের শিরাগুলো নীল হয়ে আসছে ফ্যাকাশে, প্রাণহীন নীল, ঠিক কোনো মৃতদেহের শিরার মতো। তার আঙ্গুলের চৌকাগুলো অবশ সংবেদনহীন হয়ে গেছে, চাইলেও আর সেগুলো নড়াতে পারছে না। তার ঠোঁটের রং ক্রমশ কালচে হয়ে এসেছে, জিভটা শুকিয়ে কাঠ হয়ে তালুতে আটকে যাচ্ছে। কথা বলতে চাইলে গলা থেকে শুধু খড়খড়ের শব্দ বের হচ্ছে। ডাক্তারদের চোখে মুখে এবার স্পষ্ট আতঙ্ক। এই আতঙ্ক পেশাদারিত্বের মুখোশ ভেদ করে বেরিয়ে এসেছে। মনিটরে হৃদস্পন্দনের সবুজ রেখাটা ভয়ঙ্কর অনিয়মিতভাবে হয়ে উঠেছে। ব্লাড প্রেশারের সংখ্যাটা উড়ফুন করে নামছে। 90, 60, 80, 50, 70, 40, একটা ভূপতিত বিমানের মতো। চারিপাশে নার্সদের অস্থির ছোটাছুটি ধাতব যন্ত্রপাতির ঝনঝনানি, কাঁচের শিশির ভাঙার তীক্ষ্ণ শব্দ। ও নেগেটিভ ব্লাড লাগবে এখনই, জলদি ব্লাড ব্যাংক থেকে দৌড়ে আনো। এইসব শব্দ, এই সব কিছু ছোটাছুটি, সব কিছু আতঙ্ক, মুখ সব কিছু একসাথে জানান দিচ্ছে পরিস্থিতি এখন আর কারো নিয়ন্ত্রণে নেই। মৃত্যু এখন এই ঘরের দ্বিতীয় বাসিন্দা। অনেক কসরত করে রক্তমাখা যন্ত্র দিয়ে প্রশিক্ষিত হাতের কৌশলে তৃতীয় শিশুটির মাথাটুকু বের করা সম্ভব হয়েছে, কিন্তু পুরো শরীরটা, বিশেষ করে কাঠটা মায়ের সংকুচিত ক্লান্ত রক্তশূন্য পেলভিসে আটকে আছে। মনে হচ্ছে একটা চাবি যা দরজায় ঢুকছে কিন্তু ঘুরছে না। শোল্ডার ডিস্টোসিয়া প্রসূতিবিদ্যার সবচেয়ে ভয়ঙ্কর জরুরি অবস্থাগুলো একটি, যেখানে প্রতিটি মুহূর্তে শিশুর জীবন আর মৃত্যুর মধ্যে ব্যবধান গেড়ে দেয়। শিশুর গলার চারপাশে নাড়ি জড়িয়ে আছে কিনা ডক্টর রক্তাক্ত পিচ্ছিল হাতে ভেতরে ঢুকিয়ে অন্ধের মতো হাতটা বোঝার চেষ্টা করছে। প্রতিটি স্পর্শ, প্রতিটি ঘষা নাচার কাঁচা ক্ষতের ভেতরে একটা গরম লাল হয়ে ওঠা শিক ঢুকিয়ে দেওয়ার মতো যন্ত্রণা। আর এই যন্ত্রণা এতই তীব্র যে সেটা আর যন্ত্রণা নেই, রূপান্তরিত হয়েছে অনুভূতিহীনতায়। চিকিৎসক একজন বলে ওঠেন নাচাকে, নাচা আর একবার মা, আর একটু চেষ্টা করো। তোমার বাচ্চা মা, তোমার নিজের রক্ত, না হলে বাচ্চাটা শ্বাস নিতে পারবে না, মরে যাবে। তোমার বাচ্চা মরে যাবে নাচা। চিকিৎসকদের মরিয়া কাঁপতে থাকা আকুতি নাচার কানে পৌঁছাচ্ছে ঠিকই, কিন্তু তার ক্লান্ত অক্সিজেনহীন মস্তিষ্ক আর কোনো নির্দেশ মানছে না। তার শরীর আর মনের মধ্যে যে যোগাযোগের সুতোটা ছিল সেটা হয়তো কোথাও ছিঁড়ে গিয়েছে। সেন্ট্রাল এসির কনকনে হাড় কাঁপানো ঠান্ডার মাঝেও তার কপাল ঘাড় বুক তালপেট পেয়ে বিন্দু বিন্দু ঠান্ডা ঘাম ঝরছে। এ হয়তো মৃত্যুর ঘাম, সেই ঘাম যা চলে যাওয়ার আগে শরীর শেষবারের মতো বের করে দেয়। তবুও কোনো অজানা উৎস থেকে এক শেষ অলৌকিক অবিশ্বাস্য শক্তি জেগে ওঠে নাচার মধ্যে। মায়ের শরীরে সেই অদিম প্রাচীর শিশু প্রবৃত্তি যা মৃত্যুর মুখে দাঁড়িয়েও সন্তানকে বাঁচাতে চায়, যা লক্ষ লক্ষ বছর ধরে বিবর্তনের মাধ্যমে নারীর প্রতিটি কোষে গেঁথে আছে। তার জোরে নাচা তাতে দাঁত চেপে ধরে চোখ বুঝে পেটের সমস্ত পেশি একসাথে সংকুচিত করে। এতে ওর মেরুদণ্ড ধনুকের মতো বেঁকে যায়, ঘাড়ের রোগ ছিঁড়ে যাওয়ার মতো ফুলে ওঠে, মুখ থেকে রক্তমাখা থুতু ছিটকে বেরিয়ে আসে, তার নিজেরই গাল ভিজিয়ে দেয়। তবে এতেও তৃতীয় শিশুটির কাঁধ বেরিয়ে আসে না, কারণ নাচা আর জোর দিতে পারে না, একটুও পারে না। চোখের সামনে পৃথিবীটা এবার সত্যি সত্যি তুলতে শুরু করে নাচার। নাচা বুঝে নাই তার সময় আর নেই, তার সময় যে পড়িয়ে আসছে। মৃত্যুর এই পরিচিত অপরিচিত হাতছানি নাচা তার প্রতিটি কোষে, প্রতিটি পরমাণুতে অনুভব করতে পারে। সে বুঝতে পারছে, পরিষ্কার বুঝতে পারছে, এটাই তার শেষ, এটাই তার অন্তিম মুহূর্ত। এরপরে আর কোনো মুহূর্ত নেই। মৃত্যুর এই অন্তিম মুহূর্তে এসে নাচা শেষবারের মতো অমানবিক কষ্টে
প্রায় নিষ্ক্রিয় ফুসফুসে একটিমাত্র সরু সুতোর মতো বাতাস টেনে নিয়ে রক্ত ভেজা বালিশে লেপ্টে থাকা মাথাটার খুব সামান্য ঘুরিয়ে এসে তাকাই উপস্থিত চিকিৎসকদের দিকে আর ফিসফিস করে উচ্চারণ করে, আমার স্বামীকে আসতে বলুন। মৃত্যুর আগে তাকে একটিবার ঘৃণা ভরা দৃষ্টিতে মন ভরে দেখতে চায়। একজন নার্স গিয়ে তৌসিরকে এটা বলেন। ওনার মুখে খবরটা শুনে তৌসির হন্তদন্ত হয়ে লেবার রুমে ছুটে আসে। তড়িঘড়ি করে নার্সের দেওয়া মাস্কটা মুখে লাগিয়ে নিচে দরজা ঠেলে ভেতরে প্রবেশ করে সে। প্রবেশ করে বেডের উপরে শুয়ে থাকা নাছার বিবর্ণ রক্তশূন্য মুখটা দেখে তৌসিরের বুকের ভেতরটা ছ্যাঁক করে ওঠে। মনে হয় কেউ বোধহয় তার বুকের ভেতরে থেকে প্রাণ পাখিটাকে এক ঝটকায় ছিনিয়ে নিয়ে চলে যাচ্ছে দূরে, বহু দূরে, যেখান থেকে আর কোনোদিন ফিরে আসা যায় না সেখানে। চাদরের তলায় নাছার শরীরটা থরথর করে কাঁপছে, আর এই কম্পনে প্রতিটি তরঙ্গ তৌসিরের সর্বাঙ্গে বিষের মতো ছড়িয়ে পড়ছে। নাছাকে চিরতরে হারানোর এক ভয়ঙ্কর আশঙ্কা ছাপের মতো আষ্টেপৃষ্টে জড়িয়ে ধরে তাকে। এতটাই শক্ত করে তার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে এখন। টলটলায়নময় পায়ে প্রায় হামাগুড়ি দিয়ে তৌসির এগিয়ে আসে তার কৈতরী মাথার কাছে। নাছার ঠান্ডা রক্তশূন্য হাতটা নিচে দুই মুঠো চেপে ধরে, নিচের শরীরের সমস্ত উষ্ণতা ঢেলে দিয়ে সে নাছার হাতখানা চেপে ধরে ভেজা গলায় ফিসফিস করে বলে, কিচ্ছু হবে না, এই তো আমি এসে গেছি কৈতরী, তুই জোর দে, একটু জোর দে, দেখ কিচ্ছু হবে না, কিচ্ছু না। কথাগুলো বলতে বলতে তার চোখ দুটো বেয়ে নামতে শুরু করে উষ্ণ অশ্রুর ধারা। এই নোনাচল মাস্কের কিনারা বেয়ে গড়িয়ে পড়ে নাচার হিম হয়ে আসা হাতের ওপরে, কিন্তু এই উষ্ণতাও তাকে আর জাগিয়ে তুলতে পারে না। নাচা ধীরে ধীরে চোখ মেলে তৌসিরের মুখের দিকে মন ভরে তাকাই। কিছুক্ষণ এক দৃষ্টিতে তৌসিরকে দেখে সে, তারপর তার রক্তহীন ঠোঁট দুটো কেঁপে ওঠে মৃদু, প্রায় শোনা যায় না এমন অস্পষ্ট স্বরে সে তৌসিরকে বলে, আমার সময় ফুরিয়ে এসেছে তৌসির, আমাকে আপনি মাফ করে দিয়েন। আমি আপনায় মাফ করতে পারলাম না, কিন্তু আমার সব ভুল, সবটুকু স্বার্থপরতার জন্য আপনি আমায় ক্ষমা করে দিয়েন কেমন। আমি চিরতরে চলে যাচ্ছি, একটুখানি মনে রাখেন আমায়। আমাদের দুটো ছেলে হয়েছে, ওদের একটু আগলে রাখেন, বিদায়। কথা শেষ করে কাপা হাতটা তৌসিরের গালে শেষবারের মতো ছুঁতে চায় নাছা, কিন্তু তার হাত আর গন্তব্যে পৌঁছায় না। মাঝপথে অবসরে নেতিয়ে পড়ে তার শূন্য, ঠিক একটা ভাঙা পাখি টানার মতো। প্রসব বেদনা এক প্রবল ঢেউ এসে তার গোটা শরীরকে মুষ্টে কুকড়ে দেয়। দাঁতে দাঁত চেপে অবশিষ্ট প্রাণটুকু একটু মুঠোয় জোরে করে শেষবারের মতো প্রাণপণ জোর দেয় সে। আর ঠিক সেই মুহূর্তে পৃথিবীর আলোয় প্রথম চোখ মিলে তাদের তৃতীয় সন্তান। ওর তীক্ষ্ণ ভেজা এক কান্নায় কেঁপে ওঠে ঘরের প্রতিটি দেওয়াল। এক ফুটফুটে মেয়ে হয়েছে তাদের এবার। মনে হচ্ছে স্বয়ং নাচার আরেকটা প্রতিচ্ছবি সে। কিন্তু তার এই প্রথম কান্নার সুর বাতাসে মিলিয়ে যাওয়ার আগেই নাচার দুনিয়ার সব আলো নিভে যেতে থাকে। তৌসির ফিরেও তাকায় না নবজাতকের দিকে। তার সমস্ত পৃথিবী এখন নাচার নিস্তেজ মুখাবয়বে আটকে আছে, যার মুখটা ধীরে ধীরে রং হারাচ্ছে। পাগলের মতো দুহাতে নাচাকে আঁকড়ে ধরে জাকাতে শুরু করে সে। তার বুকের গভীর থেকে উঠে আসে এক বুক ফাটা আর্তনাদ। এ নাচা, চোখ খোল, আমাদের একটা মাইয়া হইছে রে, দেখ, চোখ খোল তাড়াতাড়ি, নাচা। কিন্তু তীব্র আফসোস, আর কোনো সাড়া নেই। নাচা একবার তীক্ষ্ণ চোখের পাতা তুলতে পারে না। তার নাক মুখ দিয়ে ধীরে ধীরে ফেনা গড়িয়ে পড়তে থাকে সাদা বালিশের ওপরে। তার চোখের পাতা দুটো ধীরে ধীরে নেমে আসে একবার, আরেকবার, তারপর চিরতরে। চোখের সামনে নিজের প্রাণ পাখিকে এভাবে নিভে যেতে দেখে তৌসির উন্মাদ হয়ে পড়ে। এক হাজ কাটানে নাচাকে বুকের সঙ্গে চেপে ধরে শক্ত করে, যেন মনে হয় এই আলিঙ্গনের জোরে নাচাকে মৃত্যুর কাছ থেকে ছিনিয়ে আনবে সে। আকাশ বাতাস কাঁপিয়ে চিৎকার করে ওঠে তৌসির, নাচা, এই নাচা, চোখ খুল রাখ কৈতরী। কিন্তু আফসোস, হায় আফসোস, তার বুক ফাটা ডাকের জবাব নাচা আর তাইলা। তৌসির নাচার তুতনিতে হাত রেখে কাঁপতে কাঁপতে ভাঙা গলায় বিলাপ করতে থাকে, এই নাচা, নাচা, এই নাচা, চোখ খোল, আমাদের দুইটা পোলা একটা মাইয়া হইছে, দেখ না একবার কত সুন্দর হইছে, একেবারে তোর মতো হইছে রে কৈতরী, একেবারে তোর মতো, চোখ খোল, একটাবার চোখ খোল। তোর কিছু হইলে আমায় ঘেন্নাইব কে কৈতরী, কে রাগ কইরা মুখ ফিরাইয়া থাকবো, আমার লগে তোর যে বহুত হিসাব বাকি রে, এত সহজে সইলা গেলে আমি কি লইয়া বাসুম। নাসা ওঠ, চোখ খোল কৈতরী, খোল চোখ। প্রধান চিকিৎসক ডাক্তার রাবেয়া ভারী পায়ে এগিয়ে আসেন তৌসিরের দিকে। চোখের কোণে তারও পানি চিকচিক করছে। তৌসিরের কাঁধে আলতো একটা হাত রেখে শান্ত সংযত স্বরে তিনি বলেন, আমরা সিজারেও ঝুঁকির কথা বলেছিলাম, আর নর্মালেও। আপনারা নর্মাল ডেলিভারি চেয়েছিলেন, আর পরিস্থিতি অনুযায়ী সেটাই আমাদের কাছে সেরা মনে হয়েছিল। কিন্তু এমন জটিল কেসে সবসময় মাকে বাঁচানো সম্ভব হয় না। আমরা চেষ্টার কোনো ত্রুটি রাখিনি, বিশ্বাস করুন। কথাগুলো কানে পৌঁছাতে তৌসিরের চারিপাশে পৃথিবীটা মুহূর্তে থেমে যায়। তার কাছে সমস্ত শব্দ, সমস্ত আলো, সমস্ত গন্ধ সব একসাথে নিভে যায়। তার সারা শরীর অসার পাথরের মতো হিম হয়ে আসে। তার বুকের ভেতর থেকে নাচার নিথর দেহটা ধীরে ধীরে ফসকে গিয়ে লুটিয়ে পড়ে বালিশের ওপরে।
ঠিক একটা ঝরা ফুলের মতো, যার গন্ধটুকু আর অবশিষ্ট নেই। তৌসিফ নিজেকে আর দাঁড় করিয়ে রাখতে পারে না, ধপাস করে পড়ে বসে পড়ে ঠান্ডায় সে পাথুরে মেঝেতে। তার হাঁটু দুটো বুকের কাছে গুটিয়ে আসে আপনা আপনি। চারিপাশে এই পৃথিবীটাকে আর সত্য বলে মনে হচ্ছে না তার। সবকিছু এক নিদারুণ বিভ্রম, এক দীর্ঘ দুঃস্বপ্ন মনে হচ্ছে। তার নাচার কি হলো? তার কৈতরী চোখ দুটো কেন বোঝা? এই পৃথিবীর কি হলো? তার প্রাণের কি হলো?